অধ্যায় ২৯ দ্য ফিনিক্স ল্যামেন্ট। চলো হ্যারি। না, আমি যাব না। না, তুমি এখানে বসে থাকতে পারবে না। চলো, চলো এখনই। বলছি তো যাব না। হ্যারি ডাম্বলডোরের মৃতদেহ ছেড়ে কিছুতেই যেতে চায় না, কোথাও না। হ্যাগ্রিডের হাতটা হ্যারির কাঁধে, ওর কাঁপুনি কিছুতেই কমছে না। তারপরই এক মেয়েলি কণ্ঠস্বর, হ্যারি, আমাদের কথা শোনো প্লিজ। হ্যাগ্রিডের মতো শক্ত হাত নয়, অতি কোমল নরম হাতের স্পর্শ, বেশ শক্ত করে ধরে আছে ওর কাঁধ। গলার স্বর হ্যারির খুবই পরিচিত। হ্যারি মুখ তুলল। যিনি ওকে ডাম্বলডোরের মৃতদেহ ছেড়ে চলে আসতে বলছে। হ্যারি ধীরে ধীরে উঠল। হ্যারির নাকে এলো এক বহু পরিচিত মিষ্টি ফুলের গন্ধ। আকাশে বাতাসে ছড়িয়ে আছে সেই সুবাস। ভিড়ের মধ্য দিয়ে হ্যারি জিনির হাতে আলতোভাবে ধরে ক্যাসেলের দিকে চলল। চারদিক থেকে ভেসে আসছে কান্না, বিলাপ আর ফোঁপানির শব্দ। তারই সাথে চিৎকার অন্ধকারকে আরও ঘনীভূত করে দিচ্ছে। ডাম্বলডোর নেই, ওর আরাধ্য প্রিয় হেডমাস্টার আর নেই। ওরা এন্ট্রেন্স হলের সিঁড়ির মুখে দাঁড়ালো। মার্বল সিঁড়ির দিকে যেতে যেতে দেখল স্কুলের অনেক মানুষ সারি সারি দাঁড়িয়ে আছে। ওর দিকে অপার বিস্ময় তাকিয়ে কানাকানি করছে। হাতে তাদের রক্তবর্ণের ফুল। ফুলের অনেক পাপড়ি মেঝেতে পড়ে চকচক করছে। দূর থেকে মনে হয় ফোঁটা ফোঁটা তাজা রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এখন হসপিটালে যাব হ্যারি, জিনি বলল। আমার তো কোনো আঘাত লাগেনি, হসপিটালে যাব কেন? হ্যারি বলল। যেতে হবে, ম্যাকগোনাগলের আদেশ, জিনি বলল। সবাই সেখানে গেছে, রন, হারমিয়ন, লুপিন, আরও অনেকে। অজানা এক আশঙ্কায় হ্যারির বুক কেঁপে উঠল। ওর চোখের সামনে ভেসে উঠল যেসব অচেতন দেহ সে পেরিয়ে এসেছে। জিনি, আমাদের সকলে ভালো আছে তো? সংঘর্ষে? চিন্তা করো না, সবাই ভালো আছে। কিন্তু ডার্কমার্ক? ম্যালফয় বলছিল সে একটা শরীর পেরিয়ে এসেছে। বিল? বিলের কথা বলছিল। ও ভালো আছে, বেঁচে আছে। ওর কথার মধ্যে কেমন যেন বেদনার সুর। তুমি ঠিক বলছো? ঠিকই বলছি, না জেনে বলবো কেন? ও একটু গোলবালের মধ্যে পড়ে গিয়েছিল, গ্রেব্যাক ওকে আক্রমণ করেছিল। ম্যাডাম পমফ্রে বলেছেন আগের মতো ওর মুখের চেহারা থাকবে না। বলতে বলতে জিনির গলা একটু কেঁপে উঠল। পরে কি হবে আমরা জানি না, মানে গ্রেব্যাক একজন ওয়্যারউলফ, কিন্তু এখনও সে উলফের মতো হয়নি। কিন্তু অন্যেরা, আমি যে মাঠেতে অনেক দেহ পড়ে থাকতে দেখেছি চিনি। আরে না না, নেভিল এখন হাসপাতালে। ম্যাডাম পমফ্রে বলেছেন ও সেরে উঠবে। প্রফেসর ফ্লিটউইককে ওরা মারাত্মক আক্রমণ করেছিল, একটু নার্ভাস তবে ভালোই আছেন। বলছেন র্যাভেনক্লরা কেমন আছে দেখে আসতে চান। একজন ডেথ উইটার নিহত, সে মারাত্মকভাবে কিলিংকার্সে আঘাত পায়। একজন বিরাট আকৃতির সোনালি চুলওয়ালা যত্রতত্র কার্স ছুঁড়ছিল। হ্যারি, আমাদের কাছে যদি তোমার ফিলিক্স পোশন না থাকতো তাহলে আমরা সবাই মারা যেতাম। ওদের ছোড়া কার্স আমাদের গায়ে একটাও লাগেনি। ওরা হসপিটাল বিভাগে গিয়ে দরজা খুলে ওয়ার্ডে গিয়ে দেখল নেভিল বেডে শুয়ে আছে, মনে হয় ঘুমোচ্ছে। ওর বেডটা দরজার কাছে। ওয়ার্ডের প্রায় শেষ প্রান্তে রয়েছে রন, হারমিয়ন, টংস আর লুপিন। দরজা খোলার শব্দে ওরা সকলেই তাকালো কে ঢুকলো দেখার জন্য। হারমিয়ন একরকম দৌড়তে দৌড়তে এসে হ্যারিকে জড়িয়ে ধরল। লুপিন ওর দিকে তাকালেন। মুখ দেখে হ্যারির মনে হলো লুপিন খুবই চিন্তিত। হ্যারি, তোমার তো কোনো আঘাত লাগেনি, ভালো তো? আমি ভালোই আছি। বিল? বিল কেমন আছে? ওর প্রশ্নের কেউ জবাব দিল না। বিলের বেডের কাছে দাঁড়ানো হারমিয়ন কাঁধের উপর দিয়ে দেখল বিছানায় এক অচেনা মুখ, এমনভাবে থ্যাতলানো ও খোবলা খোবলা গর্ত যে দেখে মনে হয় বিকৃত এক প্রাণী। ম্যাডাম পমফ্রে ওর ক্ষতে কটু গন্ধের সবুজ রঙের মলম লাগাতে ব্যস্ত। হ্যারির মনে পড়ে গেল স্নেইপ ম্যালফয়ের শরীরে মারাত্মক সেক্টাম সেপ্টার ক্ষত কেমন করে ঠিক করে দিয়েছিলেন। ও একজন মেট্রনকে বলল, আমরা কি ওর ক্ষতগুলো চার্ম প্রয়োগ করে ঠিক করতে পারি না? কোনো চার্ম কার্যকরী হবে না হ্যারি, বললেন মাদাম পমফ্রে।
আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু ওয়ারউলফের কামড়ের কোনো প্রতিকার নেই। কিন্তু ওকে তো পূর্ণিমার রাতে কামড়ায়নি, রন বলল। রন একদৃষ্টে এমনভাবে ভাই বিলের মুখের দিকে তাকিয়েছিল যেন ওর দৃষ্টিতেই বিল ঠিক হয়ে যাবে। গ্রেব্যাক মনে হয় এখনো সভ্য হয়নি। বিল তো ওর দাঁতের বিষে উলফ হয়ে যাবে না। রন আতঙ্কিত হয়ে লুপিনের দিকে তাকালো। না না, আমার তো তা মনে হয় না, লুপিন বলল। অবশ্য কন্টামিনেন্স ছোঁয়াচে এমন কিছু হবে না, এমন কথা বলা যায় না। ক্ষতগুলো হয়েছে কার্সে, মনে হয় পুরোপুরি সেরে ওঠা সম্ভব হবে না। হ্যারি হতাশ হয়ে লুপিনের দিকে তাকালো। মনে হয় বিল খানিকটা নেকড়ের মতো হিংস্র স্বভাবের হয়ে যেতে পারে। রন বলল, একমাত্র ডাম্বলডোর উলফিশের স্বভাব আয়ত্তে আনার কৌশল জানেন। এখন ডাম্বলডোর অফিসে নেই। বিল তো ডাম্বলডোরের আদেশে এই উন্মাদের বিরুদ্ধে লড়েছে। ডাম্বলডোরের তো ওর কাছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। বিলকে তিনি এভাবে ফেলে রাখতে পারেন না। রন, ডাম্বলডোর আর আমাদের মাঝে নেই, যিনি কাঁদো কাঁদো গলায় বলল। হতে পারে না, লুপিন এমনভাবে বললেন যাতে সকলে মিলে জিনির কথার প্রতিবাদ করে। কিন্তু দেখলেন হ্যারি নীরব রয়েছে। লুপিন সংজ্ঞা হারিয়ে বিলের বেডের পাশে রাখা একটা চেয়ারে পড়ে গেলেন। হ্যারি আজ পর্যন্ত লুপিনকে নিয়ন্ত্রণ হারাতে দেখেননি। ওর মনে হলো যেন কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করছে। খুবই অসঙ্গত, সন্দেহ নেই। ও রনের দিকে তাকালো। রন বুঝতে পারল যিনি যা বলেছে তা সত্য। ডাম্বলডোর আর নেই। কেমন করে ডাম্বলডোর মারা গেলেন? টোংস চাপা গলায় বলল। কখন? স্নেপ হত্যা করেছে, হ্যারি রুদ্ধ কণ্ঠে বলল। আমার সামনে। আমি তখন ওখানে ছিলাম। আমি অসুস্থ ডাম্বলডোরকে অ্যাস্ট্রোনমি টাওয়ারে নিয়ে গিয়েছিলাম। টাওয়ারের উপর মার্ক ঘোরাফেরা করছিল। তারপরে আমরা সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম। তার মুখ দেখে মনে হয়েছিল যেন কেউ ফাঁদ পেতেছে। তিনি তা বুঝতে পেরেছিলেন। তখন তিনি আমাকে চার্ম করে স্থানও করে দিয়েছিলেন। আমি তাই কিছু করতে পারিনি। অদৃশ্য রূপ পরা ছিলাম। আমাকে কেউ দেখতে পায়নি। তারপর হ্যারি ম্যালফয়ের আসার পর থেকে যা যা কথাবার্তা হয়েছিল, ঘটনা ঘটেছিল, সব এক এক করে বলে গেল। হারমিয়ন শোকে মুহ্যমান হয়ে হাত দিয়ে নিজের মুখ ঢাকল। রন কুকিয়ে উঠল। লুনার মুখটা কাঁপতে লাগলো। সব শোনার পর ম্যাডাম পমফ্রে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কেউ ম্যাডাম পমফ্রের দিকে তাকালোও না। একমাত্র জিনি ঠোঁটে একটা আঙুল রেখে শব্দ করে বলল, শোনো, শুনতে পাচ্ছ? ফোপাতে ফোপাতে ম্যাডাম পমফ্রে মুখের উপর তার 5টা আঙুল চেপে ধরলেন। বড় বড় চোখে খোলা জানালা দিয়ে বাইরের অন্ধকার অরণ্যের দিকে তাকালেন। সকলে শুনতে পেল একটা পাখি করুণ সুরে গান গেয়ে চলেছে। হ্যারি কখনোই ওরকম গান শোনেনি। ও গাইছে সুন্দর একটা ভগ্নবাড়ির কার্নিশে বসে, সুন্দরের অবলুপ্তির মাথায়। হ্যারি জানে ডাম্বলডোরের প্রিয় ফিনিক্স অন্ধকারাচ্ছন্ন সবুজ ঘাসের উপর তার প্রিয়, অতি প্রিয় মানুষটির দিকে তাকিয়ে শেষ বিদায় জানাচ্ছে। ফিনিক্সের গান একটু একটু করে গাছপালা, আকাশ, বাতাস, ঘরবাড়ি, তার দরজা জানালা প্রতিধ্বনিত করতে লাগলো। ওরা কতটা সময় ব্যথা, বেদনা, আঘাতে জর্জরিত হয়ে দাঁড়িয়েছিল জানে না। দরজা খোলার শব্দে সম্বিত ফিরে এলো। ঘরে ঢুকলেন প্রফেসর ম্যাকগোনাগল। সকলেরই মতো তার দেহে সদ্য সমাপ্ত লড়াইয়ের আঘাতের চিহ্ন। চোখে মুখে বিষাদের ছায়া, ছিন্ন ভিন্ন আলখাল্লা। একটু পর মলি আর আর্থার এসে পড়বে। ম্যাকগোনাগল বললেন। হঠাৎ সেই করুণ সুরে ফিনিক্সের গান বন্ধ হয়ে গেল। হাসপাতালের সকলে ম্যাকগোনাগলের দুঃখ ভারাক্রান্ত মুখের দিকে তাকালো। হ্যারি, কিভাবে ঘটনাটি ঘটেছিল? হ্যাগ্রিড বলছিলেন, তুমি তো ওখানেই ছিলে। উনি বললেন, প্রফেসর স্নেপ ডাম্বলডোরের হত্যার ব্যাপারে জড়িত। হ্যাঁ, আমি স্নেপকে ডাম্বলডোরকে হত্যা করতে দেখেছি। স্নেপ? ম্যাকগোনাগল ভারসাম্য রক্ষা করতে পারলেন না। একটা চেয়ারে কোনো রকমে বসে পড়লেন। শেষ পর্যন্ত স্নেপ, যাকে তিনি এত বিশ্বাস করতেন, সে, আমি বিশ্বাস করতে পারছি না। স্নেপ একজন উঁচু দরের অকালমেন্স, লুপিন বললেন। লুপিনের গলার স্বর অস্বাভাবিক কর্কশ। আমরা সবাই জানতাম। কিন্তু ডাম্বলডোর সবসময় বলতেন বিশেষ কোনো কারণে স্নেপের প্রতি তার বিশ্বাস, আস্থা ছিল। ম্যাকগোনাগল বিড়বিড় করলেন। তারপর চোখের কোণা থেকে জল মুছে ধরা ধরা গলায় বললেন, আমার মনে হয় স্নেপের অতীত ইতিহাস ডাম্বলডোর আমাকে সবসময় বলতেন। অতীতের কার্যকলাপের জন্য স্নেপ সর্বদাই দুঃখিত ছিল।
ওর অনুশোচনার কোনো খেদ ছিল না, তার বিরুদ্ধে কোনো নালিশ শুনতে চাইতেন না। আমার খুব ইচ্ছে করে স্নেপের অনুতাপ সম্বন্ধে, টোঙ্কস বললেন। আমি জানি। হ্যারি কথাটা বলতেই সকলে ওর দিকে তাকিয়ে রইল। স্নেপ ভলডেমর্টকে এমন একটা খবর দিয়েছিল যা জানার পর ও আমার বাবা ও মাকে হত্যা করার জন্য ক্ষেপে উঠেছিলেন। স্নেপ তারপর ডাম্বলডোরকে বলেছিলেন ওই পরিস্থিতি যে হবে তিনি একেবারে না জেনে বুঝে করেছেন। তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তাদের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। ওহো, ডাম্বলডোর ওর কথা বিশ্বাস করেছিলেন? লুপিন হ্যারির কথা খুব বিশ্বাসযোগ্য মনে করলেন না। ডাম্বলডোর বিশ্বাস করেছিলেন জেমস মারা যাওয়ার জন্য সত্যিই স্নেপ দুঃখিত হয়েছিল। স্নেপ জেমসকে মোটেই সহ্য করতে পারত না। আমার মায়ের কোনো গুণ আছে স্নেপ তা মনে করতেন না, কারণ আমার মা ছিলেন মাগল। হরদম তাকে বলতেন মাড ব্লাড, হ্যারি বলতো। হ্যারি কেমন করে কথাগুলো জেনেছে কেউ জিজ্ঞেস করলো না। সকলেই তখন ডাম্বলডোরের মৃত্যুর ব্যাপারে মানসিক আঘাতের জর্জরিত। মর্মান্তিক সত্যটা হজম করতে কষ্ট হচ্ছে। সবই আমার দোষ, ম্যাকগোনাগল সহসা বললেন। তাকে তখন খুবই বিচলিত দেখাচ্ছে। ঘন ঘন রুমাল দিয়ে মুখ মুছলেন, ভিজে রুমাল পাকাচ্ছেন। আমি ফিলিয়াসকে আজ রাতে স্নেপকে ডেকে আনতে পাঠিয়ে বলেছিলাম। আসলে আমি তাকে আমাদের সাহায্যের জন্য ডেকেছিলাম। আমি যদি স্নেপকে ঘটনা সম্পর্কে না জানাতাম তাহলে হয়তো ডেথ ইটারদের সঙ্গে হাত মেলাতে পারতেন না। আমি মনে করি না সিফিলাস বলার আগেই স্নেপ জানতেন যে ডেথ ইটাররা এসেছে। না মিনার্ভা, দোষটা আপনার নয়, লুপিন জোর দিয়ে বললেন। আমরা সকলেই অনেকের সাহায্য চেয়েছিলাম। স্নেপ যোগ দিচ্ছে শুনে খুশি হয়েছিলাম। তাহলে তিনি যখন আসলেন, এসেই কি লড়াইয়ে ডেথ ইটারদের দলে যোগ দিলেন? হ্যারি বলল। হ্যারি জানতে চাইছিল স্নেপের বিশ্বাসঘাতকতা, শঠতা এবং কলঙ্কপূর্ণ কাজকর্ম। যেন সে ওকে আরও ঘৃণা করার জন্য আরও বেশি জানতে চাইছিল। প্রতিশোধ ওকে নিতেই হবে। আমি জানি না কেমন করে কলঙ্কজনক কাজটা হলো, ম্যাকগোনাগল কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন। খুবই গোলমেলে। ডাম্বলডোর আমাকে বলেছিলেন বিশেষ কাজে কয়েক ঘন্টার জন্য স্কুলের বাইরে যাচ্ছেন। আমাদের করিডোরটা ঘুরে ফিরে দেখতে বলেছিলেন। প্রয়োজন হলে রেমাস, বিল আর নিমফাডোরা আমাদের সঙ্গে থাকবে। তো আমরা ঘুরে বেরিয়েছিলাম, কোথাও কোনো রকম গোলমাল লক্ষ্য করিনি। স্কুলের বাইরের প্রতিটি গোপনীয় যাতায়াত আমরা দেখে রেখেছিলাম। আমরা জানতাম একটি মাছি স্কুলের ভিতর ঢুকতে পারবে না। তাছাড়া ক্যাসেলের প্রবেশপথে খুবই শক্তিশালী জাদুমন্ত্র রাখা হয়েছিল। তাই আমার মাথায় ঢুকছে না ডেথ ইটাররা কেমন করে ঢুকতে পেরেছিল। আমি জানি। হ্যারি ম্যালফয়ের মুখে শোনা ভ্যানিশিং ক্যাবিনেট সম্বন্ধে সবিস্তারে বলল। ওরা রুম অফ রিকোয়ারমেন্ট দিয়ে ঢুকেছিল। ও ইচ্ছার বিরুদ্ধে রন হারমিওনের মুখের দিকে তাকালো। দেখল দুজনেই মুখই বিধ্বস্ত আকার ধারণ করেছে। সবকিছু গোলমাল হয়ে গিয়েছিল হ্যারি। মারাউডার্স মানচিত্রে ম্যালফয়কে দেখতে না পেয়ে আমরা ভেবেছিলাম ও রুম অফ রিকোয়ারমেন্টে থাকতে পারে। আমি, জিনি আর নেভিল ওয়াচ করতে গিয়েছিলাম, কিন্তু কোন ফাঁকে আমাদের চোখে ধুলো দিয়ে ম্যালফয় বের হয়ে যায় জানতে পারিনি। জিনি বলল, দেখলাম প্রায় ঘন্টাখানেক পরে ওর কোঁচকানো হাতটা ধরে বেরিয়ে গিয়েছিল। ওর বাহাদুরি দেখানোর হাত, রন বলল। যা হোক, যিনি বলে চলল, ও একটা কিছু ছুঁড়ছিল, সম্ভবত ডেথ ইটারদের সতর্ক করে দেওয়ার জন্য। তারপর সব গাঢ় হয়ে গিয়েছিল। পেরুভিয়ান ইনস্ট্যান্ট ডার্কেন পাউডার, রন বলল। ফ্রেড আর জর্জের কাছে গিয়ে জানতে হবে কারা ওই প্রোডাক্ট নিয়েছিল। আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম, লুমাস, ইনসেন্ডিও, জিনি বলল। কোনো কিছুই সেই গাঢ় অন্ধকারকে ভেদ করতে পারেনি। আমরা তখন করিডোর ছেড়ে চলে এসেছিলাম। আমরা শুধু লোকেদের করিডোর দিয়ে আসা যাওয়ার পদশব্দ শুনছিলাম। ম্যালফয় তার বীভৎস হাতের লাইট দিয়ে সব দেখতে পাচ্ছিল। আমরা কোনো কার্স ব্যবহার করিনি। অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না। ভয় ছিল কার্স যদি আমাদের কারো গায়ে লাগে। তারপর অন্য করিডোরে গেলাম। তখন সেখানে আলো ছিল, ইতোমধ্যে পালিয়েছিল। ভাগ্যবশত রন, জিনি আর নেভিল ডেথ ইটারদের স্কুলে ঢোকার ঘটনা আমাদের বলেছিল। লুপিন বলল, আমি মিনিট খানেক পরে সেখানে দেখেছিলাম ওরা অ্যাস্ট্রোনমি টাওয়ারের দিকে যাচ্ছে। ম্যালফয় স্বাভাবিকভাবে চাইনি ওদের কেউ দেখতে পাক। খুব সম্ভবত ওর কাছে আর ডার্কনেস পাউডার ছিল না। তারপর লড়াই শুরু হয়ে গিয়েছিল। ওরা ছত্রভঙ্গ হলো। আমরা ধাওয়া করেছিলাম।
ওদের মধ্যে একজন, গিবন, দলছুট হয়ে টাওয়ারের সিঁড়ির দিকে গিয়েছিল। লুপিন ভেবে মনে করার চেষ্টা করলো। হ্যারি হারমিওনের দিকে তাকিয়ে বলল, জিনি ও নেভিল রুম অব রিকোয়ারমেন্টের দিকে পাহারা দিচ্ছিল, তাহলে তুমি কি করছিলে? স্নেপের অফিসের কাছেই ছিলাম। হারমিওন উত্তরটা দেওয়ার সময় ওর চোখ অশ্রুতে চকচক করছিল। লুনাকে সাথে নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দেখেছি, কিন্তু জানতে পারিনি উপরে কি হচ্ছে। মারাউডার্স ম্যাপটা ছিল রনের কাছে। প্রায় মধ্যরাত্রি হঠাৎ প্রফেসর ফ্লিটউইক ছুটে এলেন। তিনি চিৎকার করে বলছিলেন, ডেথ ইটাররা ক্যাসলে ঢুকে পড়েছে। আমার মনে হয় না উনি লুনা বা আমাকে দেখেছেন। উনি দ্রুত গতিতে স্নেপের অফিসের দিকে গেলেন এবং আমরা শুনলাম উনি বলছিলেন স্নেপের সঙ্গে তার সাহায্যের জন্য যাওয়া উচিত, এবং আমরা শুনলাম ভারী কোনো কিছু ধপাস করে পড়ে যেতে। তারপর স্নেপ বের হয়ে এলেন আমাদের দেখে ফেললেন। তিনি বললেন, কি বললেন? হ্যারি জিজ্ঞেস করলো। আমি কি বোকামি করছি হ্যারি? হারমিওন বেশ জোরেই কথাটি বলল। উনি বললেন, প্রফেসর ফ্লিটউইক অচেতন হয়ে পড়েছেন, তোমরা যে ওকে সাহায্য করো, এবং তিনি যাচ্ছেন ডেথ ইটারদের সঙ্গে লড়াই করতে। লজ্জায় হারমিওন তার মুখ ঢাকল। আঙুল দিয়ে ইঙ্গিতে জানালো সে আর কথা বলতে পারছে না। একটু থেমে হারমিওন বলতে শুরু করলো, আমরা তার অফিসে যে দেখি প্রফেসর ফ্লিটউইক অচেতন হয়ে মেঝেতে পড়ে আছেন, আর আর এখন বুঝতে পারছি তাকে স্টুপিফাই করা হয়েছিল। কিন্তু আমরা তখন বুঝতে পারিনি হ্যারি, আমরা সত্যিই বুঝতে পারিনি। আমরা বিনা বাধায় স্নেপকে চলে যেতে দিয়েছি। এটা তোমাদের ভুল নয় হারমিওন। তুমি যদি তখন স্নেপের কথা না শুনতে, তাহলে স্নেপ তোমাদেরও হত্যা করত, প্রফেসর লুপিন বললেন। হ্যারি বলল, তারপরে উনি উপরে চলে আসলেন। হ্যারি কল্পনা করার চেষ্টা করলো কেমন করে স্নেপ মাটিতে প্রান্ত লেগে থাকা লম্বা রোপ পরে মার্বেলের সিঁড়ি দিয়ে উপরে উঠলেন। তারপর তিনি প্রতিরোধরত তোমাদের দেখেছিলেন। সে সময় আমরা সংকটে, আমরা হারছিলাম, টোংস বলল। যদিও গিবন পর্যদস্ত হয়ে পড়েছিল, কিন্তু বাকি ডেথ ইটাররা মরণপণ লড়াই করছিল। নেভিল আঘাত পেল, গ্রেব্যাকের নৃশংস আক্রমণের শিকার হলো বিল। একেবারে অন্ধকার, প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। প্রতিটি স্থানেই কার্স ছুটছিল। ম্যালফয়ের ছেলেরা উধাও, সে নিশ্চয়ই টাওয়ারের পেছন থেকে সটকে পড়েছিল। বাকিরা ওর পিছু পিছু দৌড়চ্ছিল, কিন্তু তাদের একজন পালাবার পর সিঁড়ি কার্স করে বন্ধ করে দিয়েছিল। নেভিল ওদের পিছু নিলে সেখানে বাধাগ্রস্ত হয়ে আকাশে নিক্ষিপ্ত হলো। আমরা কেউই সে বাধা অতিক্রম করতে পারলাম না, রন বলল। ডেথ ইটাররা তখন চারিদিকে জিঙ্কস ছোড়া অব্যাহত রাখল এবং অল্পের জন্য আমাদের পাশ দিয়ে দেয়ালে আঘাত করেছিল। তারপর হঠাৎ স্নেপকে সেখানে দেখা গেল, টোংস বলল। একটু পরেই দেখলাম তিনি সেখানে নেই। তাকে দেখলাম আমাদের দিকে ছুটে আসছে। বিরাট দৈত্যাকার ডেথ ইটার মারাত্মক এক জিঙ্কস ছুড়লে আমি মাথা নিচু করে নিজেকে রক্ষা করার পর তাকে আর দেখতে পেলাম না। আমি তাকে দেখলাম সোজাসুজি কার্স বাধা স্থানে ছুটে যেতে, লুপিন বললেন। আমি তার পিছু ছুটলে তিনি বাধা অতিক্রম করে চলে গেলেন, আর আমি নেভিলের মতো ছিটকে পেছনে চলে এলাম। সবার শেষে ম্যাকগোনাগল বললেন, স্নেপ নিশ্চয়ই এমন এক স্পেল জানেন যা আমরা কেউ জানি না। তিনি তো আমাদের ডার্ক আর্টের প্রতিরোধের টিচার ছিলেন। আমি ধারণা করেছিলাম ডেথ ইটারদের ধাওয়া করার জন্য তিনি ব্যস্ত ছিলেন। হ্যাঁ ছিলেন। হ্যারি প্রচণ্ড রেগে গেল। ব্যস্ত ছিলেন ডেথ ইটারদের সাহায্য করার জন্য। তারপর কি করেছিলেন? ওয়েল, বড় ডেথ ইটার এমন একটা হেক্স ছুঁড়েছিলেন, অর্ধেক সিলিং ভেঙে পড়েছিল। তাছাড়া কার্স ব্লকিং সিঁড়িও, লুপিন বললেন। আমরা সবাই সেই দিকে দৌড়ে গিয়েছিলাম। তারপর স্নেইপ আর ম্যালফয় ধুলোর মধ্য থেকে বেরিয়ে এসেছিল। স্বভাবতই আমরা ওদের আক্রমণ করতে পারিনি। আমরা ওদের বিনা বাধায় যেতে দিয়েছিলাম, টংস বললেন কাঁপা কাঁপা গলায়। আমরা ভেবেছিলাম ওরা ডেথ ইটারদের তাড়া খেয়ে এসেছে, এবং এরপরে বাকি ডেথ ইটাররা আর গ্রেব্যাক ফিরে আসলে আবার আমরা তাদের সঙ্গে লড়াই শুরু করেছিলাম। স্নেপ সেই সময় কিছু একটা বলছিলেন। কি বলছিলেন ঠিক জানি না। বলছিলেন, বেশ জোরে জোরে বলছিলেন, সব শেষ। হ্যারি বলল, যা তাকে করতে বলা হয়েছিল তিনি তা সম্পাদন করে ফেলেছেন। ওরা সবাই চুপ করে রইল। ফনিক্সের করুণ সুরের গান তখনও অন্ধকার অরণ্য মাঠ থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। হ্যারির মনের ভেতরটা অস্বাভাবিক অনাহত ভাবনা চিন্তায় ভরে গেল।
ওরা কি ডাম্বলডোরের প্রাণহীন দেহটা টাওয়ারের পাদদেশ থেকে সরিয়ে নিয়ে গেছে? তারপর তারপর কি হবে? কোথায় তাকে চিরনিদ্রায় শায়িত করবে? ওর দুহাত পকেটে পুরে হাতের মুঠো শক্ত করল। ওর হাতে তখনও হারক্রাক্সের ঠান্ডা পচা গন্ধ। হসপিটাল উইংয়ের দরজা খুলে গেল। ওয়ার্ডে যারা বসেছিলেন সচকিত দরজার দিকে তাকালেন। মিস্টার আর মিসেস উইজলি লম্বা লম্বা পা ফেলে ঘরে ঢুকলেন। তাদের পিছনে ফ্লেওর, ওর সুন্দর মুখখানি ভয়ে আমসি হয়ে গেছে। ওদের দেখে প্রফেসর ম্যাকগোনাগল বললেন, মলি, আর্থার, তোমরা এসে গেছো? খবর, দুঃখের খবর তো তোমরা সব শুনেছ। আমি খুবই দুঃখিত। বিল, বিল কোথায়? ফিসফিস করে মিস উইসলি বললেন। ম্যাকগোনাগলকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে বিলের বেডের কাছে গিয়ে বিলের কাঁটাছেঁড়া মুখের দিকে তাকিয়ে ক্রন্দনজড়িত কণ্ঠে বললেন, ও ওহ বিল। লুপিন আর টোংস বিলের বেডের কাছে বসেছিলেন। মিসেস উইজলিকে দেখে তাকে বিলের পাশে বসার জায়গা করে দিলেন। মিসেস উইজলি বিলের রক্তাক্ত কপালে চুম্বন করলেন। আপনি বলছেন গ্রেব্যাক ওকে আক্রমণ করেছিল? মিস্টার উইজলি কি বলবেন ভেবে না পেয়ে ম্যাকগোনাগলকে বললেন, তাহলে গ্রেব্যাক এখনও ট্রান্সফর্ম হয়নি? তার অর্থ কি হতে পারে? এখন বিলের কি হবে? আমরা এখনও সঠিকভাবে বলতে পারছি না। লুপিনের দিকে অসহায়ভাবে তাকিয়ে বললেন, খুব সম্ভবত স্পর্শের জন্য কিছু সংক্রমণ হতে পারে আর্থার। লুপিন বললেন, কেসটা খুবই অস্বাভাবিক বলতে পারো। সাধারণত এমন হয় না। ও জাগবার পর কেমন আচরণ করবে বলতে পারছিলে। মিসেস উইজলি পমফ্রের হাত থেকে বিকট গন্ধওয়ালা মলম নিয়ে বিলের কপালে ক্ষতে আলতোভাবে লাগাতে লাগলেন। আর ডাম্বলডোর, মিস্টার উইজলি বললেন, মিনার্ভা, যা শুনছি তা কি সত্যি? প্রফেসর ম্যাকগোনাগল সম্মতিসূচক মাথা নাড়লেন। যিনি ঠিক সেই সময় হ্যারির পাশে এসে দাঁড়ায়। হ্যারি ওর দিকে তাকালো। যিনি বাঁকা চোখে ফ্লেওয়ের ভয় পেয়ে যাওয়া মুখের দিকে তাকালো। ফ্লেও তখন স্তব্ধ দৃষ্টিতে বিলের মুখের দিকে তাকিয়েছিল। তাহলে ডাম্বলডোর আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন? মিস্টার উইজলি অস্পষ্ট স্বরে বললেন। কিন্তু মিসেস উইজলির দৃষ্টি তার বড় ছেলের দিকে। তার দুচোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরে পড়ছে বিলের ক্ষতবিক্ষত মুখের উপর। অবশ্য ও কেমন দেখাবে তাতে কিছু আসে যায় না। খুব একটা বড় কথা নয়, কিন্তু ও দেখতে বড় সুন্দর ছিল। সুশ্রী সুন্দর ছেলে। ওর তো বিয়ের সব ঠিক হয়ে আছে। তাতে কি আসে যায়? ফ্লেওর বেশ জোরে জোরে বলল। কে বলল ওর মুখের কাটা দাগ থাকলে আমি ওকে বিয়ে করব না? আমি মনে করি আমি যথেষ্ট সুন্দরী আমাদের দুজনের জন্যই। এ সকল ক্ষত প্রমাণ করে যে আমার স্বামী কত সাহসী। কথাটা শেষ করে ফ্লেওর মিসেস উইজলির থেকে মলমটা নিয়ে নিজেই বিলকে মাখাতে লাগলো। মিসেস উইজলি সরে এসে মিস্টার উইজলির পাশে দাঁড়ালেন এবং ফ্লেওর বিলকে মলম মাখানো দেখছিলেন। কেউ কোনো কথা বলল না, হ্যারিও না। অন্য সকলের মতো সেও এক বিস্ফোরণের অপেক্ষায় ছিল। আমি মাত্র সে কথাটা, আপনি মনে করেন ওর মুখের ক্ষতের জন্য আমাকে বিয়ে করবে না? না না, ঠিক তা বলিনি। ফ্লেওর ওর লম্বা সোনালি চুলের রাশি পিঠের পেছনে ফেলে ঝাঁকুনি দিয়ে বলল, কোনো ওয়্যারউলফ আমাদের ভালোবাসার মাঝে এসে দাঁড়াতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তা জানি ফ্লেওর, মিসেস উইজলি বললেন। তবে আমার মনে হয়েছিল ওর মুখের কাটা দাগে আমার ভালোবাসা কমবে না। ওর ওই কাটা দাগ চিরকাল ওর সাহসের চিহ্ন হিসেবে থাকবে। মিসেস উইজলি মিস্টার উইজলিকে ধরে সোজা হয়ে দাঁড়ালেন। দেখলেন ফ্লেওর বিলের মুখের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সকলেই চুপ করে রইল। হ্যারি যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল। ও কিন্তু অন্যদের মতো কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য ভাবছে না। আমাদের গ্রেট আন্টি মরিয়েল অনেকটা সময় নীরব থাকার পর মিসেস উইজলি বললেন, তার একটি অতি সুন্দর টায়রা আমার কাছে আছে, গবলিনের তৈরি। তোমাদের বিয়ের সময় ওটা তুমি পরবে। বিলকে তিনি খুব ভালোবাসেন। তোমার সুন্দর চুলে ওটা খুব মানাবে। ম্যাকগোনাগল বললেন, আজ ডাম্বলডোর আমাদের মাঝে থাকলে সবচাইতে বেশি খুশি হতেন। তিনি সবসময় বলতেন পৃথিবীতে ভালোবাসাই বড়, মানুষ মানুষকে ভালোবাসতে শিখুক। ঠিক সেই সময় দরজা খুলে হ্যাগ্রিড ঢুকল। হ্যাগ্রিডের মুখটা ফোলা, চুল দাড়ি অশ্রুসিক্ত, অঝরে কাঁদছেন। বিরাট বড় রুমাল দিয়ে মাঝে মাঝে চোখের জল মুছছেন। আমি আপনার দেয়া কাজ করেছি প্রফেসর, ধরা গলায় হ্যাগ্রিড বললেন। স্প্রাউট ছেলে মেয়েদের ঘরে ছিলেন। প্রফেসর ফ্লিটউইক তার ঘরে শুয়ে আছেন। বললেন একটু পর ঠিক হয়ে যাবেন। স্লাঘর্ন খবরটা মিনিস্ট্রিতে পাঠিয়েছেন। ধন্যবাদ হ্যাগ্রিড।
ম্যাকগোনাগল কথাটা বলে বিলের কাছে যারা দাঁড়িয়েছিল তাদের দিকে ফিরে বললেন, হ্যাগ্রিড, আপনি দয়া করে সব হাউস হেডদের বলুন স্লাঘর্ন আপাতত স্লিদারিনের প্রতিনিধি হন। তারা যেন যথাশীঘ্র সম্ভব আমার অফিস ঘরে আসেন। হ্যাগ্রিড, আপনি যদি আসেন তাহলে খুশি হব। হ্যাগ্রিড সম্মতি জানিয়ে ঘর থেকে চলে গেলে ম্যাকগোনাগল হ্যারির দিকে তাকালেন। হ্যারি, তোমার সঙ্গে দু একটি কথা আছে, চলো আমার ঘরে। হ্যারি উঠে দাঁড়ালো। রন, হারমিওন আর জিনিকে বলল, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। হ্যারি ম্যাকগোনাগলের সঙ্গে হাসপাতালে ছেড়ে হাঁটতে লাগলো। হাসপাতালের করিডর জনমানবহীন, নিস্তব্ধ। তখনও ভেসে আসছে করুণ গান, সেই গান যেন থামতেই চাইছে না। হ্যারি ভেবেছিল ম্যাকগোনাগল ওকে সঙ্গে নিয়ে ডাম্বলডোর যেখানে শায়িত সেখানে যাবেন, কিন্তু তা নয়। ম্যাকগোনাগল ওকে নিয়ে ডাম্বলডোরের অফিস ঘরের দিকে চললেন গম্ভীর মুখে। কিন্তু স্পাইরাল সিঁড়ি দিয়ে গোলাকৃতি ঘরে তিনি ঢুকলেন। যখন ঢুকলো তখন ওর মনে পড়ল ম্যাকগোনাগল ছিলেন ডেপুটি হেডমিস্ট্রেস, এখন তিনি হেডমিস্ট্রেস। ঘরে ঢোকার আগে হ্যারি ভেবেছিল সমস্ত ঘরটা কালো কাপড়ে মোড়া থাকবে, ডাম্বলডোরের দেহটা ঘরের একপাশে শায়িত থাকবে। চারিদিকে তাকিয়ে দেখলো ঘরের কোনো কিছুরই পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই রয়েছে। সিলভার ইনস্ট্রুমেন্টটা আগের মতো ঘুরছে, স্পিন্ডেললেক টেবিলের উপরে গ্রিফিন্ডরের তলোয়ারটা দেওয়ালের ওপর টাঙানো রয়েছে, চাঁদের আলো পড়ে সেটা চকচক করছে। শর্টিং হ্যাট ডেস্কের পেছনে একটা তাকে রয়েছে, কিন্তু ফকেসের দাঁড় শূন্য। দুঃখিত, কিন্তু ফনিক্সের দ্বার শূন্য। ডাম্বলডোরের ঘরে তার করুণ সুরের গান তখনও অরণ্য থেকে ভেসে আসছে। সব পোর্ট্রেটগুলো যেমন ছিল তেমনই দেওয়ালে টাঙানো রয়েছে, তবে নতুন একটা পোর্ট্রেট যোগ হয়েছে। ডাম্বলডোর হয়ে গেছেন হগওয়ার্টসের অতীত হেডমাস্টার। সোনার ফ্রেমে বাঁধানো ডাম্বলডোরের পোর্ট্রেট ডেস্কের উপর রয়েছে, তার অর্ধচন্দ্রাকৃতির চশমাটা পোর্ট্রেটে লাগানো রয়েছে। এত প্রশান্ত মূর্তি হ্যারি আগে কখনো দেখেনি। হ্যারি একদৃষ্টে ওর প্রিয় হেডমাস্টারের দিকে তাকিয়েছিল। হঠাৎ ম্যাকগোনাগলের অদ্ভুত গলার শব্দে সচকিত হয়ে উঠল। হ্যারি ম্যাকগোনাগলের মুখের দিকে তাকালো। হ্যারি, ম্যাকগোনাগল বললেন, তুমিও ডাম্বলডোর আজ সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলে? কেনই বা সেখানে গিয়েছিলে আমাকে বলো। বলতে পারবো না, হ্যারি বলল। ও জানতো ম্যাকগোনাগল ওই প্রশ্নটা করবেন, সেই প্রশ্নের জবাব মনে মনে তৈরি করে রেখেছিল। আমরা কোথায় যাচ্ছি, কেন সেখানে গিয়েছিলাম, ঘুণাক্ষরেও কাউকে বলবো না, এমনকি হারমনকেও না। দুঃখিত, এমনকি হারমিয়নকেও না। হ্যারি ব্যাপারটা খুবই প্রয়োজনীয় হতে পারে, কিন্তু তিনি চাননি কোথায় গেছি, কেন গেছি কাউকে না বলতে। প্রফেসর ম্যাকগোনাগল হ্যারির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। পটার, প্রফেসর ডাম্বলডোরের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে তুমি অবস্থার পরিবর্তন ভালো করেই বুঝতে পারছো। আমার কিন্তু তা মনে হয় না। হ্যারি কাঁধ ঝাঁকুনি দিল। প্রফেসর ডাম্বলডোর আমাকে কখনোই বলেননি যদি তিনি মারা যান তাহলে তার আদেশ আমি উপেক্ষা করি। কিন্তু প্রফেসর, অন্তত একটা কথা আমার মনে হয় মিনিস্ট্রি এখানে আসার আগে আপনাকে জানানো দরকার। এখন রোজমার্টা ইম্পেরিয়াস কার্সে রয়েছেন। উনি ম্যালফয় আর ডেথ ইটারদের অনেক সাহায্য করেছিলেন, তার জন্যই নেকলেস আর বিষাক্ত মদ ভেতরে এসেছে। কি বললে? রোজমার্তা? ম্যাকগোনাগল উত্তেজিত হয়ে বললেন। কিন্তু আরও কিছু প্রশ্ন করার আগেই তার ঘরে টোকা পড়ল। ঘরে ঢুকলেন প্রফেসর স্প্রাউট, ফ্লিটউইক আর স্লাঘর্ন। ওদের পেছনে ছিলেন হ্যাগ্রিড। তখনও তিনি ফোঁপাচ্ছেন, তার বিরাট শরীরটা তীব্র বেদনায় কাঁপছে, চোখ দিয়ে শ্রাবণের ধারা বইছে। মাঝে মাঝে তার বিরাট রুমাল দিয়ে মুখ মুছছেন। তাহলে স্নেইপ? স্লাঘর্ন মর্মবেদনায় উত্তেজনায় ফেটে পড়ে কাঁপতে কাঁপতে বললেন, মুখ বিবর্ণ, ঘামছে দরদর করে। স্নেইপ? ও তো আমারই ছাত্র ছিল, আমি ওকে জানি। এমন জঘন্য কাজও করলো? স্লাঘর্নের কথা শুনে কেউ কিছু বলতে যাবে, তখন এক জাদুকর তার শূন্য ফ্রেমে ঢুকতে ঢুকতে বললেন, মিনার্ভা, কয়েক সেকেন্ডের মধ্যে মিনিস্টার আসছেন, সবেমাত্র ডিয়াসপারেট করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ ইভার্ট। প্রফেসর ম্যাকগোনাগল সচকিত হয়ে যে সমস্ত শিক্ষকরা ঘরে ঢুকেছে তাদের দিকে তাকালেন। মন্ত্রী এখানে আসার আগে হগওয়ার্টসে যা ঘটেছে আপনাদের জানা দরকার। সামান্য সময় নীরব থেকে তিনি খুব তাড়াতাড়ি বললেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না আগামী বছর স্কুল খোলা থাকুক। বুঝতেই পারছেন আমাদের এই এক সহকর্মীর হাতে হেডমাস্টার নিহত হয়েছেন, তা অতি সহজভাবে নেওয়া যায় না। নানা ষড়যন্ত্র করে ডাম্বলডোরকে হত্যা হগওয়ার্টসের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে লেখা থাকবে। সত্যিই বিভৎস।
আমি সম্পূর্ণ বিশ্বাস করি ডাম্বলডোর মনে করতেন স্কুল যেন কোনো কারণেই বন্ধ না হয়। প্রফেসর স্প্রাউট বললেন, যদি একজনও ছাত্র বা ছাত্রী স্কুলে আসতে চায় তাহলে স্কুল তার জন্য অবশ্যই খোলা উচিত। কিন্তু এই মর্মান্তিক ঘটনার পরও কি একজনও ছাত্রছাত্রী আসতে পারে? স্লাঘর্ন বললেন। কথাটা বলার পর ঘর্মাক্ত মুখ, ঘর্মাক্ত ভুরু সিল্কের রুমাল দিয়ে মুছলেন। বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে না চাওয়াটাই স্বাভাবিক। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখানে অন্যান্য স্থানের চাইতে বেশি নিরাপদের মধ্যে আছি। তাই বলে ছেলে মেয়েদের মা বাবাকে ওই রকম কিছু চিন্তা করলে কোনো দোষ দেওয়া যায় না। তারা ছেলে মেয়েদের তাদের কাছে রাখতে চাইবে, এটাই খুব স্বাভাবিক। আমিও তাই মনে করি, প্রফেসর ম্যাকগোনাগল বললেন। তবে ডাম্বলডোর কখনো ভাবতে পারেননি এমন একটি সাংঘাতিক কাণ্ড ঘটতে পারে যার জন্য হগওয়ার্টস বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। যখন চেম্বার অফ সিক্রেটস খোলা হয়েছিল তখন তিনি স্কুল বন্ধ করার কথা ভেবেছিলেন। কিন্তু আমি অবশ্যই বলতে চাই, ডাম্বলডোরের হত্যা আমার কাছে খুবই উদ্বেগজনক। স্লিদরিন দানবকে সৃষ্টি এড়িয়ে ক্যাজেলে থাকতে দেওয়ার কথা ভাবা আমার কাছে আরও বেশি উদ্বেগের ব্যাপার। আমাদের অবশ্য গভর্নরের সঙ্গে বিষয়টি আলোচনা করা দরকার, প্রফেসর ফ্লিটউইক তার খোনা খোনা গলায় বললেন। ফ্লিটউইকের কপাল সামান্য কেটে গেছে হঠাৎ খবরটা শুনে স্নেপের অফিসে পড়ে যাওয়াতে। আমরা অবশ্যই অনুমোদিত কার্যপ্রণালী মেনে চলব। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া উপযুক্ত হবে না। হ্যাগ্রিড, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলুন, প্রফেসর ম্যাকগোনাগল বললেন। হগওয়ার্টস খোলা থাকবে কি থাকবে না সে সম্বন্ধে আপনার মতামত বলুন। কথাটা শুনে হ্যাগ্রিড তার ফোলা মুখ তুলে রুমালে মুছে ভাঙা গলায় বললেন, আমি কিছু বলতে পারছি না প্রফেসর। হাউস হেডরা আর হেডমিস্ট্রেস যে সিদ্ধান্ত নেবে তাই মানতে হবে। প্রফেসর ডাম্বলডোর সবসময় আপনার মতামত খুবই মূল্যবান মনে করতেন, প্রফেসর ম্যাকগোনাগল খুব শান্তভাবে বললেন। সেক্ষেত্রে আমিও মানব। আমি কোথাও যাব না। হগওয়ার্টস আমার ঘর, আমার বাড়ি। 13 বছর বয়স থেকে এখানে আছি। এখানকার ছেলেমেয়েরা আমার প্রাণ। যারা আমাকে চাইবে আমি তাদের পড়াবো। তবে আজ আমি ডাম্বলডোর ছাড়া হগওয়ার্টসের কথা ভাবতে পারছি না। হ্যাগ্রিড হাপুস নয়নে ফুলে ফুলে কাঁদতে লাগলেন। সকলেই হ্যাগ্রিডের কথা শুনে চুপ করে রইলেন। খুব ভালো কথা। তাহলে আমরা ফ্লিটউইকের কথা মতো গভর্নরের সঙ্গে পরামর্শ করে একটা স্থির সিদ্ধান্ত নেব। কথাটি বলে ম্যাকগোনাগল খোলা জানালা দিয়ে বাইরে তাকালেন। দেখলেন মিনিস্টার পৌঁছেছেন কিনা। তাহলে আপাতত স্কুলের ছেলে মেয়েদের তাদের বাড়ি পাঠানোর জন্য হগওয়ার্টস এক্সপ্রেসের ব্যবস্থা করতে হবে, যদি প্রয়োজন হয় আগামীকালই। হ্যারি বলল, আমরা সবাই যে যার বাড়ি ফিরে গেলে ডাম্বলডোরের অন্ত্যেষ্টিক্রিয়া শবানুগমনের কি হবে? আমি জানি ডাম্বলডোরের শেষ ইচ্ছা ছিল তাকে যেন এখানে হগওয়ার্টসে সমাহিত করা হয়। ম্যাকগোনাগল কাঁপা কাঁপা গলায় তার গাম্ভীর্য ভঙ্গ করে বললেন। তাহলে তাই হবে, হ্যারি জোর দিয়ে বলল। হ্যাঁ অবশ্যই, যদি মিনিস্ট্রি উপযুক্ত মনে করে, প্রফেসর ম্যাকগোনাগল বললেন। তবে একটা কথা মনে রাখতে হবে, আজ পর্যন্ত কোনো হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে এখানে সমাহিত করা হয়নি। কিন্তু তার মতো তো কোনো হেডমাস্টার হেডমিস্ট্রেস স্কুলের জন্য প্রাণ দেয়নি, হ্যারি ক্ষোভের সঙ্গে বলল। প্রফেসর ফ্লিটউইক দৃঢ়তার সঙ্গে বললেন, হ্যাঁ, হগওয়ার্টসে তাকে সমাহিত করা হবে। কোনো তর্ক নয়, প্রফেসর স্প্রাউট বললেন। তাই যদি হয়, হ্যারি বলল, শেষকৃত্য না হওয়া পর্যন্ত আমাদের কারো বাড়ি ফেরা উচিত হবে না। কেউ কেউ হয়তো তাকে শেষ শ্রদ্ধা জানাতে কিছু বলতে চাইবে। হ্যারি বাকি কথাটা বলতে পারল না, গলায় আটকে গেল। খুব সুন্দর বলেছে হ্যারি, ফ্লিটউইক বললেন। অবশ্যই অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা তাকে শ্রদ্ধা জানাতে চাইবে, খুবই সম্মানজনকভাবে। কাজ সুসম্পন্ন হবার পর স্পেশাল ট্রেনে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি পূর্ণ সমর্থন করছি, প্রফেসর স্প্রাউট জোর দিয়ে বললেন। আমি মনে করি, হ্যাঁ। স্লাঘর্ন একটু উত্তেজিত হয়ে কথাটা শেষ করতে যাচ্ছিলেন, তার আগেই হ্যারি একরকম ধরা ধরা গলায় সমর্থন করল। হ্যাগ্রিড কেঁদেই চললেন, কান্নার ভেতরেই তার সম্মতি জানালেন। ওই আসছেন। ম্যাকগোনাগল বাইরে তাকিয়ে হঠাৎ বললেন, মনে হয় ডেলিগেশন নিয়ে আসছেন। এবার কি আমি যেতে পারি প্রফেসর? হ্যারি সঙ্গে সঙ্গে বলল। রুফাস ক্রিমগৌরকে দেখার বা তার জেরার সামনে দাঁড়াবার কোনো প্রবৃত্তি হ্যারির নেই। হ্যাঁ, তুমি যেতে পারো, তাড়াতাড়ি, প্রফেসর ম্যাকগোনাগল বললেন। তারপর ঘরের দরজাটা খুলে দিলেন। হ্যারি স্পাইরাল সিঁড়ি দিয়ে নেমে জনশূন্য করিডোর দিয়ে চলল। অ্যাস্ট্রোনমি টাওয়ারের ও অদৃশ্য হবার ফ্লোকটা ফেলে এসেছে, সেটা নিতে হবে।
অদৃশ্য ক্লোকটা নেই তাতে কিছু আসে যায় না। শূন্য করিডরে কেউ তাকে দেখতে পাবে, ফিল্চ, মিসেস নরিস, পিভস, কাউকে সে দেখতে পেল না। গ্রিফিন্ডর কমন রুমে ঢোকা পর্যন্ত ও একটিও জীবজন্তু প্রাণী দেখতে পেল না। পোর্ট্রেটের সামনে দাঁড়াতেই ফ্যাট লেডি বলল, সত্যি সত্যি হ্যারি, ডাম্বলডোর আমাদের মধ্যে নেই, মারা গেছেন। হ্যাঁ, হ্যারি হাঁফাতে হাঁপাতে বলল। হ্যারির কথা শুনে ফ্যাট লেডি আঁতকে উঠলেন। কোনো পাসওয়ার্ড ছাড়াই ওকে ঘরে ঢুকতে দিলেন। হ্যারি কমন রুমে ঢুকে দেখল তিল ধারণের স্থান নেই। ওকে দেখে ঘরের সকলে চুপ হয়ে গেল। ডিন আর সিমাসকে খুব কাছেই বসে থাকতে দেখা গেল। তার মানে ডরমেটরিতে কেউ নেই, সকলেই এখানে চলে এসেছে। হ্যারি কারো দিকে না তাকিয়ে কারো সঙ্গে একটি কথাও না বলে ছেলেদের ডরমেটরিতে সোজা চলে গেল। ঘরে যেয়ে দেখল রন জামা কাপড় পরে বিছানায় বসে রয়েছে। হ্যারি ওর খাটে বসে রনের মুখের দিকে তাকালো। কারো মুখে কোনো কথা নেই। ওখানে সকলে বলছিল স্কুল বন্ধ হয়ে যাবে। হ্যারি অনেকটা পরে রনকে বলল, লুপিনও তাই বলছিল, রন বলল। তারপর দুজনাই নীরব। না হলে রন এত আস্তে কথাটা বলল যাতে ঘরের ফার্নিচারগুলো ওর কথা শুনতে না পায়। তুমি তুমি তাহলে কিছু পেয়েছো? কি? একটা একটা হরক্রাক্স। হ্যারি শুধু মাথাটা নাড়ল। ওর চোখের সামনে ফুটে উঠল ভয়ার্ত স্বপ্নের মতো টলটলে কালো জলের হ্রদ, ছোট্ট দ্বীপ আর আকাশচুম্বী পাহাড়। হ্যাঁ, কয়েক ঘন্টা আগেই তো ও ডাম্বলডোরের সঙ্গে থেকেছে, তাই না? রন হ্যারির মুখ দেখে বুঝতে পারল ও বস্তুটি পায়নি। ওখানে ওটা ছিল না? না, হ্যারি বলল। মনে হয় আমরা ওখানে পৌঁছবার আগে সেটা কেউ নিয়ে গেছে, তারপর নকল কিছু একটা রেখে গেছে। তোমাদের যাওয়ার আগেই নিয়ে গেছে? কোনো কথা না বলে হ্যারি পকেট থেকে নকল নেকলেসটা রনের সামনে ধরল। তারপর সেটা রনের হাতে দিল। আজ রাতে নয়, বলার এখনও অনেক সময় আছে, শেষটুকু বলার অপেক্ষা মাত্র। দিকভ্রষ্ট ব্যর্থ অভিযানের কাহিনী, ডাম্বলডোরের জীবন অবসান, তারই বেদনা ভরা কাহিনী। কি লাভ এত তাড়াতাড়ি শুনিয়ে? র্যাব, রন ফিসফিস করে পার্চমেন্টটা দেখতে দেখতে বলল। কিন্তু র্যাব কে? জানি না। হ্যারি বিছানায় টান টান হয়ে শুয়ে উপরে তাকিয়ে বলল। ওর মনে এখনও র্যাব সম্পর্কে কোনো কৌতূহল নেই, আর কখনো র্যাব সম্বন্ধে কৌতূহলী হবে না এরকমই মনে হলো ওর। শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো বাইরের মাঠটা নীরব কেন? ফনিক্স আর করুণ সুরে গান গাইছে না কেন? ও জানে, ভালো করেই জানে ফনিক্স আর গান শোনাবে না। ও হগওয়ার্টস ছেড়ে চিরকালের মতো চলে গেছে, ঠিক ওর প্রিয় হেডমাস্টার ডাম্বলডোরের মতো। তিনি শুধু স্কুল নয়, পৃথিবী ছেড়ে চলে গেছেন, হ্যারিকে ছেড়েও।